ওয়েলকাম টু মাই চ্যানেল টিউটর মনস্ট্রি। আজকে আমরা পড়ব রাসায়নিক বিক্রিয়া। এই চ্যাপ্টারের অন্তর্গত রাসায়নিক বিক্রিয়ার প্রভাবক। তোমরা জানো যে রাসায়নিক বিক্রিয়া হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেখানে এক বা একাধিক বিক্রিয়ক বা রিঅ্যাক্ট্যান্টগুলি একে অপরের সাথে বিক্রিয়া করে সম্পূর্ণ অন্য একটি পদার্থ তৈরি করে। রাসায়নিক বিক্রিয়ায় উৎপন্ন এই নতুন পদার্থের ধর্ম রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণকারী এই বিক্রিয়কগুলির চাইতে একেবারে আলাদা হয়। এর কারণ হচ্ছে যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় যখন বিক্রিয়কগুলি একে অপরের সাথে বিক্রিয়া করে নতুন পদার্থ তৈরি করে, তখন এই উপাদানগুলির পারমাণবিক গঠনের সম্পূর্ণ পুনর্বিন্যাস ঘটে। তাই উৎপন্ন পদার্থের রাসায়নিক ধর্ম সম্পূর্ণ ভিন্ন হয়। কিন্তু কোনো রাসায়নিক বিক্রিয়ায় শুধু কি বিক্রিয়কই যথেষ্ট? না, রাসায়নিক বিক্রিয়ায় কিছু প্রভাবক থাকে। যেমন ধরো, কয়লা বা কেরোসিন যখন পুড়তে দেওয়া হয় তখন সেই দহনের জন্য চাই অক্সিজেন, তাই তো? আবার কোনো গাছকে পর্যাপ্ত পরিমাণে জল বা সারযুক্ত মাটি দিয়ে যদি অন্ধকারে রেখে দাও, তাহলে কি সেই গাছ বড় হবে বা সেই গাছ বাঁচবে? না, তার জন্য দরকার সূর্যের আলো। আবার তোমরা খেলনা ক্যাপ বন্দুক তো সকলেই ফাটিয়েছ। এই ক্যাপ ফাটানোর জন্য জোরে আঘাত করতে হয়, না হলে তো ফাটে না। তাহলে এবার ভেবে দেখো যে রাসায়নিক বিক্রিয়ায় শুধু বিক্রিয়কই সবসময় যথেষ্ট নয়, তার জন্য দরকার সেই বিক্রিয়ার প্রভাবক। সেই প্রভাবক কোথায় আগুন হতে পারে, কোথাও আলো হতে পারে, কোথাও চাপ হতে পারে বা কোথাও দ্রাবকও হতে পারে। আমরা এবার এই বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়ার প্রভাবকগুলিকে নিয়ে আলোচনা করব। প্রথমে তাপ। এমন অনেক রাসায়নিক বিক্রিয়া আছে যা শুরু করতে হলে উপযুক্ত উষ্ণতা অনিবার্য। যেমন এখানে দুটি ভিন্ন টেস্ট টিউবে জলযুক্ত কিউপ্রিক নাইট্রেট নিয়ে নেওয়া হয়েছে। একটি টেস্ট টিউবকে ঘরের উষ্ণতায় রেখে দেওয়া হয়েছে, আর একটি টেস্ট টিউবকে স্পিরিট ল্যাম্প দিয়ে গরম করা হয়েছে। এতে দেখা যাবে যে টেস্ট টিউবটিকে স্পিরিট ল্যাম্পে উত্তপ্ত করা হলো, সেখানে এই কিউপ্রিক নাইট্রেটে নীল ক্রিস্টালগুলো কালো গুঁড়োয় পরিণত হলো, আর এই টেস্ট টিউব থেকে একটা বাদামি ধোঁয়া নির্গত হচ্ছে। তাহলে এই রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ার প্রভাবক ছিল তাপ। বিক্রিয়া শুরু করতে শক্তির প্রয়োজন হয়, আর উষ্ণতা বাড়ালে এই বিক্রিয়ক অণুগুলির গতিশক্তি বৃদ্ধি পায়, ফলে রাসায়নিক বিক্রিয়া দ্রুত সম্পন্ন হয়। এর পরের প্রভাবকটি হলো আলো। তাপের মতো আলো রাসায়নিক বিক্রিয়ার একটি প্রভাবক। তোমরা জানো যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উদ্ভিদ ও কিছু ব্যাকটেরিয়া সূর্যের আলোর শক্তিকে খাদ্যের রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে। সালোক সংশ্লেষ প্রক্রিয়ার রাসায়নিক সমীকরণটি হলো এই রকম। এখানে 6 অণু কার্বন ডাইঅক্সাইড ও 6 অণু জল একে অপরের সাথে বিক্রিয়া করে তৈরি করে C6H12O6 বা গ্লুকোজ, আর তার সাথে 6 অণু অক্সিজেন। সূর্যের আলোর উপস্থিতি ছাড়া সালোক সংশ্লেষ প্রক্রিয়াটি মোটেই সম্ভব নয়। এক্ষেত্রে এই প্রক্রিয়াটি শুরু করবার জন্য যে শক্তির প্রয়োজন তা সূর্যের আলোর মাধ্যমেই আসে। এই একই কারণে আগেকার দিনে ছবি তোলার দোকানে বা স্টুডিওতে ডার্ক রুম থাকতো। এখন অবশ্য আমরা ডিজিটাল ফটোগ্রাফিতে অভ্যস্ত, কিন্তু সেই সময় যখন শুধুমাত্র ফিল্মেই ছবি তোলা হতো তখন ডার্ক রুম থাকাটা আবশ্যক ছিল। তার কারণ ফটো তোলার ফিল্মে যদি আলো পড়ে তাহলে নানান বিক্রিয়া ঘটে, সেই সব ফিল্ম কালো হয়ে যেতে পারে, তাতে ছবি নষ্ট হয়ে যায়। তবে এখনো যেসব ঘরে ফিল্ম বা ফটোগ্রাফি প্রসেস করা হয় সেই সব ঘরগুলিকে অন্ধকারযুক্ত বা ডার্করুম রাখা হয়। তার কারণ ছবি তোলার এমন অনেক উপকরণ আছে যেগুলি লাইট সেন্সিটিভ বা আলো সংবেদনশীল। এর পরের প্রভাবকটি হলো চাপ। আমরা একটু আগে উল্লেখ করেছি যে খেলনা ক্যাপ বন্দুক ফাটাতে হলে তাদের জোরে আঘাত করতে হয়, তবেই সেই বারুদের রাসায়নিক বিক্রিয়া ঘটে এবং শব্দ, তাপ এবং আলো উৎপন্ন হয়। তাহলে এক্ষেত্রে এই যে জোরে আঘাত করা হলো বা চাপ প্রয়োগ করা হলো, সেটাই রাসায়নিক বিক্রিয়ায় প্রয়োজনীয় শক্তির যোগান দিল। এর পরের প্রভাবকটি হলো দ্রাবক। এখানে একটি টেস্ট টিউবে শুকনো খাবার সোডা আর টার্টারিক অ্যাসিডের ক্রিস্টাল মিশিয়ে রেখে দেওয়া হলো। তোমরা দেখতে পাবে যে তা থেকে
কোনো রাসায়নিক বিক্রিয়া হচ্ছে না। এরপরে যদি এই টেস্ট টিউবের ভেতরে কিছুটা জল মেশানো হয় তাহলে তোমরা দেখবে যে দ্রুত বুদবুদ বেরোতে শুরু করেছে। এখানে জল দ্রাবকের ভূমিকা পালন করেছে। জলের উপস্থিতিতে এই খাবার সোডা আর টার্টারিক অ্যাসিড একে অপরের সাথে রাসায়নিক বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড তৈরি করেছে। এই কার্বন ডাইঅক্সাইডই বুদবুদ আকারে টেস্ট টিউব থেকে বেরিয়ে আসছে। আসলে শুকনো অবস্থায় এই দুটি বিক্রিয়ক একে অপরের সাথে বিক্রিয়া করার সুযোগ পায়নি, কিন্তু যখনই এতে জল মেশানো হলো তখন এই দ্রাবকের অণুরা এসে এই বিক্রিয়কগুলির অণুদেরকে আলাদা করে বিক্রিয়া শুরু করে দিল। তাই এক্ষেত্রে রাসায়নিক বিক্রিয়ার প্রভাবকটি হলো দ্রাবক। তবে জলই কিন্তু একমাত্র দ্রাবক নয়। দ্রাবক হিসাবে কেরোসিন, টারপিন তেল, বেনজিন ইত্যাদিও বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় ব্যবহার হয়। তবে এক্ষেত্রে যদি জলের বদলে এই সব দ্রাবক মানে কেরোসিন তেল বা বেনজিন ব্যবহার করা হতো তাহলে টেস্ট টিউব থেকে এরকম বুদবুদ বেরোতে দেখা যেত না। এর কারণ খাবার সোডা একটি আয়নীয় যৌগ বা আয়নিক কম্পাউন্ড। কেরোসিন, বেনজিন বা টারপিন এইসব দ্রাবক আয়ন দিয়ে তৈরি জিনিসকে দ্রবীভূত করতে পারে না, কিন্তু জল পারে। আবার এদিকে টার্টারিক অ্যাসিড বা অন্য অ্যাসিডকে বিক্রিয়া করাতে শুরু করতে হলে হাইড্রোজেন আয়ন দরকার হয়। সেই হাইড্রোজেন আয়নের যোগান জল দিতে পারবে, কিন্তু কেরোসিন, বেনজিন বা টারপিন তেল দিতে পারবে না। সেই কারণে এই বিক্রিয়াটি শুরুও হবে না। কেরোসিন, বেনজিন বা টারপিন তেল এই বিক্রিয়ায় দ্রাবক হিসেবে অংশগ্রহণ করতে না পারলেও অন্য অনেক রাসায়নিক বিক্রিয়া আছে যেখানে এরা দ্রাবক হিসেবে কাজ করে। আসলে যেসব যৌগ আয়ন দিয়ে তৈরি হয় তারা জৈব দ্রাবকের চাইতে জলে অনেক বেশি দ্রাব্য। এবার এখানে এই নিচের ছবিটি লক্ষ্য করো। এখানে সোডিয়াম ক্লোরাইড বা সাধারণ নুনের ক্রিস্টাল রাখা আছে। এবার এতে যদি কিছুটা জল মেশানো যায় তাহলে জল সোডিয়াম আর ক্লোরিনের আয়নকে আলাদা করে দেবে। তাহলে এখানে এই রাসায়নিক বিক্রিয়ার প্রভাবকটি হলো দ্রাবকরূপী জল। এর পরের প্রভাবকটি হচ্ছে তড়িৎ। এখানে দেখো একটা কাচের গ্লাসে কিছুটা সালফিউরিক অ্যাসিডে জল মিশিয়ে তার মধ্যে দুটি পেন্সিলকে তার দুমুখ কেটে নিয়ে তাকে একটা পিচবোর্ডের ভেতরে আটকে এই দ্রবণের মধ্যে ডুবিয়ে রাখা হয়েছে। এবার একটি ব্যাটারিকে যদি দুটি তারের সাহায্যে এই পেন্সিলের উপরের দিকের খোলা প্রান্তকে যুক্ত করো তাহলে এই ব্যাটারি থেকে এই দ্রবণের মধ্যে তড়িৎ সরবরাহ হবে। এর ফলে জল বা H2O রাসায়নিক বিশ্লেষণ শুরু হবে। তাতে হাইড্রোজেন গ্যাস ও অক্সিজেন গ্যাস তৈরি হবে। তাই তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে যে এই পেন্সিলের তড়িৎদ্বারে বুদবুদ আকারে গ্যাস নির্গত হচ্ছে। এই গ্যাসগুলির একটি হলো হাইড্রোজেন আর অন্যটি হলো অক্সিজেন গ্যাস। তাহলে এখানে যদি তড়িৎ সরবরাহ করা না হতো তাহলে কি কোনো বিক্রিয়া ঘটতো? না, এখানে তড়িৎ শক্তি প্রয়োজনীয় রাসায়নিক শক্তির যোগান দিয়েছে, তাই রাসায়নিক বিক্রিয়াটি সম্ভব হয়েছে। এই তড়িৎ শক্তিকে ব্যবহার করে রাসায়নিক পদ্ধতিতে বিভিন্ন লোহার তৈরি থালা, চামচ, বাটি ইত্যাদির উপরে নিকেলের সূক্ষ্ম আস্তরণ দেওয়া হয় যাতে তাতে সহজে মরচে না পড়ে। একে বলা হয় ইলেকট্রোপ্লেটিং। তাহলে এক্ষেত্রে রাসায়নিক বিক্রিয়ার প্রভাবকটি হলো তড়িৎ। তাহলে আজকে আমরা পড়লাম রাসায়নিক বিক্রিয়ার প্রভাবক। এর পরের অংশে আমরা পড়ব অনুঘটক। Thank you for watching my video. Please like, share and comment. If you yet to subscribe to my channel, then please subscribe immediately and don't forget to press the bell icon to get the notifications of my new uploads first.